অমর একুশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আড্ডা দেব বিশিষ্ট কথা সাহিত্যিক শকৃত নোমানের সঙ্গে। এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে? বইমেলা একটু ব্যতিক্রম, ভালো লাগছে। অন্যান্য বছরের তুলনায় এবারের বইমেলার পরিসর বৃদ্ধি পেয়েছে, প্রকাশকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রত্যাশা বইয়ের সংখ্যাও বৃদ্ধি পাক এবং ভালো বইয়ের সংখ্যা বৃদ্ধি পাক। লেখকরাও আসুক, পাঠকরাও আসুক। লেখক এবং পাঠকের সম্মিলনে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে এটা আমার প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, সকলের প্রত্যাশা। এবার বইমেলাতে আপনার নতুন কি বই আসছে? আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। উপন্যাসটির নাম হচ্ছে আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। বইমেলার প্রথম দিন থেকেই অন্য প্রকাশের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। উপন্যাসটি আমি গত 1 বছর ধরে লিখেছি। গত এপ্রিলে শুরু করেছিলাম। এটা 7 মাসের মধ্যে উপন্যাসটা লেখা শেষ করতে পেরেছি। আমার প্রত্যাশা ছিল না যে এবার ওই বইমেলায় উপন্যাসটা আনতে পারবো, কিন্তু একটা নির্বিচ্ছিন্ন সময় আমি পাই যখন উপন্যাসটা এডিট করার পর্যাপ্ত সময় আমি পেয়েছি। সেই কারণে উপন্যাসটা মনে হলো যে এবার প্রকাশককে দেওয়া যায়, প্রকাশ করা যায়। আর হচ্ছে আমার অনন্যা প্রকাশনী আমার বের করেছে নির্বাচিত গল্প, 34টি গল্পের সংকলনে। এই সংকলন এবারে প্রথম। বাংলাদেশ থেকে নির্বাচিত গল্প এর আগে প্রকাশিত হয়নি। এর আগে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল একটি সংকলন নির্বাচিত গল্প। এই প্রথম বাংলাদেশ থেকে নির্বাচিত গল্প প্রকাশিত হলো। আচ্ছা, এই আপনার এই উপন্যাসের বিষয়বস্তু কি? উপন্যাসটা হচ্ছে মীর আশার জামান নামক একজন অধ্যাপক, যিনি বিখ্যাত লেখক। তিনি আচার্য তার উপাধি। তিনি হচ্ছেন তার অনেক ভক্ত শিষ্য, তার অনেক ছাত্র, যিনি বাংলা আখ্যানকে কিংবা বাংলা সাহিত্যকে, বাংলা গল্প বলতে পারি একটা নতুন মাত্রা দিয়েছিলেন। তো তিনি তাকে কেন্দ্র করে আমি উপন্যাসটা, প্রধান চরিত্র করে উপন্যাসটা লিখেছি। এতদিন তো ধরুন আমি লেখালেখির জগতের বাইরে যেসব চরিত্র, তাদের সেসব চরিত্রকে উপন্যাস এবং ছোট গল্পের উপজীব্য চরিত্র করেছি। কখনো চিন্তা করি নাই যে লেখক হতে পারে একটি উপন্যাসের প্রধান চরিত্র। এই উপন্যাসের প্রধান চরিত্রই লেখক। এই লেখক মৃত্যুর প্রায় 17 বছর পরে এই উপন্যাসের ভূমিকা লিখছেন। মানে উপন্যাসটা রচিত 2024 সালে, কিন্তু তিনি মারা গেছেন আরো 17 বছর আগে, কিন্তু উপন্যাসের ভূমিকা তিনি লিখছেন। এটা কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে এই কারণে, তিনি যখন মারা যান, তার স্ত্রী রাফিদা জাহান তিনি অভিযোগ করেন যে তার বিস্তর অপ্রকাশিত পাণ্ডুলিপি, তার অপ্রকাশিত অনেক লেখা আচার্যের একান্ত সচিব অনন্ত আতিক চুরি করেছেন, চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন। আচার্য মীর আশার জামান কখনোই কোনো অপ্রকাশিত লেখা দেখে যাননি। তার মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু তিনি লিখেছেন সবকিছু প্রকাশিত, গ্রন্থভুক্ত। কিন্তু তার স্ত্রী উদ্ভট অভিযোগ কোথা থেকে করলেন, কিভাবে করলেন? এটা কি অনন্ত আতিকের প্রতি তার কোনো অসুয়ার বহিঃপ্রকাশ, কোনো পূর্ব শত্রুতার জের? কেন তিনি এই অভিযোগটা করলেন? যেহেতু একটি অলিক অভিযোগ তিনি উত্থাপন করেছেন, আমি মনে করেছি যে এই অলিক অভিযোগ যখন মানুষ বিশ্বাসও করেছে, সুতরাং 17 বছর আগে যে মানুষটা মারা গেছে, সে মানুষটা যখন 17 বছর পরে রচিত একটি উপন্যাসের ভূমিকা লিখছেন, সেটাও বিশ্বাসযোগ্য। যদি ওটাও সত্য হয়, এটাও সত্য। আর যদি ওটা মিথ্যে হয়, এটাও মিথ্যা। চুরির অভিযোগ যদি সত্য, তাহলে মৃত মানুষও উপন্যাসের ভূমিকা লিখতে পারেন, এটা সত্য। মানে উপন্যাসের যে বাস্তবতা, উপন্যাসের বাস্তবতা দাঁড়িয়ে সবকিছু সম্ভব। কল্পনায় সবকিছু সম্ভব, বাস্তবতায় তা যা সম্ভব না, উপন্যাসিকের কল্পনায় তা সম্ভব হয়ে ওঠে। আচ্ছা, আমরা সাহিত্যের অনেক বই দেখছি, উপন্যাস, কবিতা বা প্রবন্ধের যে বইগুলো, এগুলোতে আমরা অনেক সময় দেখি যে সম্পাদনার জায়গাটাতে খুব অভাব। সেখানে প্রকাশকরা হয়তো সম্পাদনার কাছে দেয় না, সেই জায়গাটাতে বইয়ের মানদণ্ড নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। তো এই জায়গাটা আপনি লেখক হিসেবে কিভাবে দেখেন? বইয়ের মান বাংলাদেশে কোনো সন্দেহ নেই যে অত্যন্ত খারাপ মানের বই অনেক প্রকাশিত হয়। ধরুন একজন সত্যিকারের লেখক যিনি, তিনি একই সঙ্গে বানানবিদ হয়ে থাকেন, তিনি একের সঙ্গে ভাষাবিদ হয়ে থাকেন। ভাষার উপরে তার প্রবল দখল থাকতে হয়, বানানের উপরে তার দখল থাকতে হয়। তো যিনি সত্যিকারের লেখক, তার এই সমস্যাটা হয় না। তার
এডিটিংটা, তার সম্পাদনা তিনি নিজেই করতে পারেন, করেও থাকেন। কিন্তু পৃথিবীতে অনেক বড় বড় লেখকের বইও কিন্তু সম্পাদক মণ্ডলীর কাছে যায়, সম্পাদকের কাছে যায়, প্রকাশকরা পাঠিয়ে থাকেন। কারণ আমি যখন একটা উপন্যাস লিখি, আমি কিন্তু জানি না কোথায় কাহিনীটা ঝুলে গেল, শব্দটা ঠিকঠাক মতো হলো কিনা, যথাযথ শব্দ ব্যবহার হলো কিনা। অনেক সময় এটা আমার দৃষ্টির অগোচরে থেকে যায়, বোধের অগোচরে থেকে যায়। যখন দ্বিতীয় একজন মানুষের হাতে পৌঁছায়, তখন কিন্তু এই জিনিসটা তিনি মার্ক করতে পারেন যে এটা আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো কিভাবে এটা সুন্দর করা যায়, উন্নত করা যায়, তিনি কিন্তু বুঝতে পারেন। তো যেহেতু আমাদের এখানে সম্পাদকের নাই, আমি একজন ব্যক্তিগত সম্পাদক, আমার সবসময় আমার পাণ্ডুলিপিগুলো দেখে থাকেন, তাকে দিয়ে আমি দেখাই। যদিও তিনি অত বেশি এক্সপার্ট না, সাহিত্যের অত বেশি গভীরের মানুষ না, কিন্তু তিনি বুঝতে পারেন, মোটামুটি চলে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি নিজের টাকায় তাকে পাণ্ডুলিপিটা পড়াই, তিনি দেখেন ভালো করে, শব্দ, বানান, বাক্য গঠন সবকিছু তিনি দেখেন। প্রকাশকের উপরে ঠিক আমি নির্ভরটা করি না, কারণ প্রকাশের উপরে নির্ভর করার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি হয় নাই। আমরা প্রত্যাশা করি প্রকাশকরা, কোনো প্রকাশক ইদানিং সম্পাদক রাখতে শুরু করেছেন। বড় বড় যে প্রকাশনাগুলো আছে, এই সম্পাদনা মণ্ডলী, এই সম্পাদনা পর্ষদ আশা করি সকল প্রকাশক রাখার মধ্য দিয়ে মানসম্মত বই প্রকাশিত হবে এবং বইগুলো প্রকৃত অর্থে সম্পাদনা হয়ে বাজারে আসবে, প্রকাশিত হবে। আচ্ছা, এবারের বইমেলাতে আপনি কোনো ব্যতিক্রম খুঁজে পাচ্ছেন কিনা? কোনো লেখক, পাঠক অথবা প্রকাশকের মধ্যে কোনো ব্যতিক্রম পাচ্ছেন কিনা? না, ব্যতিক্রম খুব একটা না। আমি যতটুকু জেনেছি যে এবার অনেক উপন্যাস আসছে, যে আমাদের তরুণ এবং আমাদের সমসাময়িক এবং আমাদের পূর্বজ উপন্যাসিক যারা আছেন, তাদের অনেকেই উপন্যাস লিখেছেন। প্রায় ডজন খানেকের বেশি উপন্যাস প্রকাশিত হচ্ছে। এটা একটি ব্যতিক্রম ঘটনা। তো আমরা ভেবেছিলাম যে এই উত্তাল সময় গিয়েছে, আমাদের রাজনৈতিক পরিস্থিতি এক ধরনের রাষ্ট্রে অস্থিতিশীল সময় আমরা কাটিয়েছি। সেই অস্থিতিশীল সময়ের মধ্যে হয়তো আমরা ভেবেছি যে উপন্যাস অন্তত আসবে না, কিন্তু এটা আশার ব্যাপার যে অনেক উপন্যাস প্রকাশিত হচ্ছে। আশা করছি সেই তুলনায় কবিতার বইও প্রকাশিত হবে। ব্যতিক্রম এটা, এবং এছাড়া তো ব্যতিক্রম শুরুতে আমি বলেছি যে বইমেলাটা একটু বড় পরিসরে হচ্ছে, অনেক নতুন প্রকাশক এখানে যুক্ত হয়েছে এবং আপনি বিগত দিনে আমরা যে নকশা, যে ডিজাইন আমরা দেখেছি বইমেলার, সেগুলো আমাদের এখন নাই। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটা যে কেউ দেখলে বুঝতে পারবেন যে আসলে কি নাই এবং কি আছে। তো সামগ্রিক অর্থেই বইমেলাটা, আশা করছি আমি যে বইমেলাটা জমবে এবং সমস্ত বাধা বিঘ্ন এবং অস্থিতিশীলতা কাটিয়ে আমাদের লেখকরা, পাঠকরা, প্রকাশকরা সম্মিলিতভাবে বইমেলায় এসে বইমেলাটাকে সত্যিকারের উৎসবে রূপান্তরিত করবেন। আচ্ছা, আর আপনার নতুন কোনো কিছু নিয়ে উপন্যাস লেখার চিন্তা আছে কিনা? আমি 2 বছর ধরেই একটি উপন্যাসের কথা ভাবছি। উপন্যাসের মূল বিষয়বস্তুটা আমি শুনেছিলাম আমার বন্ধু মোজাফফর হোসেনের কাছ থেকে। আচ্ছা, তিনি কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন ছোট্ট একটা লাইনের একটি গল্পটা আমাকে খুব প্রভাবিত করে। তো আমি গল্পটা ভাবছি, মাথায় সাজাচ্ছি, চরিত্রগুলোর কথা ভাবছি, চরিত্র কোথা থেকে উপন্যাসটা শুরু হবে তা ভাবছি, কোন লাইন দিয়ে উপন্যাস শুরু হবে তাই ভাবছি, উপন্যাসের চরিত্রগুলোর নামকরণ করছি, মাথায় কখনো কখনো নোট করছি, নোটে রাখছি। আশা করছি এই বইমেলার পরপরই আমি উপন্যাসটা লিখতে শুরু করতে পারবো, কিন্তু কোন আঙ্গিকে উপন্যাসটা লিখবো এবং উপন্যাসটার পটভূমি আসলে কতটুকু হবে, 2 দেশের পটভূমিতে আমি চিন্তা করছি, ভারত এবং বাংলাদেশ 2 দেশের পটভূমিতে। তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমি 2 দেশের পটভূমিতে উপন্যাসটা লিখবো নাকি এক বাংলাদেশে রাখবো। বাংলাদেশে যদি রাখি উপন্যাসটার পটভূমি ছোট হয়ে যায় কিনা, যদি 2 দেশে রাখি তাহলে উপন্যাসটা একটা বিস্তৃত পরিসর পায় কিনা, এসব ভাবনা চলছে আমার মধ্যে। আশা করছি শীঘ্রই ভাবনার অন্ত হবে এবং আমি শীঘ্রই উপন্যাসটি রচনা শুরু করতে পারবো। আচ্ছা আচ্ছা, আর আমাদের যে সাহিত্য, এই সাহিত্যগুলোকে বিশ্ব দরবারে কিভাবে পৌঁছে দেওয়া যায়? আমাদের ওই নিঃসন্দেহে অনুবাদের মাধ্যমে, এটা তো খুবই কমন এবং প্রচলিত কথা। আমাদের এই সংকট আছে, প্রবলভাবে আমাদের এই সংকট আছে। আমরা একটা অস্থিরতার মধ্যে সবসময় থাকি। আমাদের যারা অনুবাদক, আমরা দেখি যে যারা ইংরেজি থেকে অনুবাদ করছেন, অধিকাংশ অনুবাদ গুগল ট্রান্সলেটের মতো অনুবাদ, আক্ষরিক অনুবাদ। সাহিত্য অনুবাদ এবং আক্ষরিক অনুবাদের মধ্যে পার্থক্য আছে। ইংরেজি থেকে যেসব অনুবাদ হচ্ছে সেই অনুবাদগুলো অধিকাংশই ঠিকঠাক হচ্ছে না। আমি বলছি না সব ঠিকঠাক হচ্ছে না, কিছু কিছু অনুবাদ খুব ভালো হচ্ছে না। আমাদের যারা প্রতিশ্রুতিশীল অনুবাদক, যারা অনুবাদের প্রতি নিবেদিত প্রাণ, তাদের অনুবাদ খুব ভালো হচ্ছে, আর অধিকাংশ অনুবাদ খুব খারাপ হচ্ছে। তো সেই জায়গা থেকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা তো আরো টাফ।
আমাদের ব্রিটিশ যে ইংরেজি বা ইউএস এর যে ইংরেজি, সেই ইংরেজিকে ধরা এবং সেই ইংরেজিতে অনুবাদ করা আমাদের সাহিত্য। আমাদের একটা গোষ্ঠীকে আসলে এগিয়ে আসতে হবে, নিবেদিত হতে হবে, আমাদের সাহিত্যটাকে ঠিকঠাক বুঝতে হবে, লেখকদের সাথে তাদের নিবিড় সম্পর্ক গড়ে উঠতে হবে। এবং বাইরে আমাদের যেসব প্রকাশকরা যান, ফ্রাঙ্কফুর্ট বইমেলা সহ বিভিন্ন বইমেলায় যে অংশগ্রহণ করেন, তারা যে অংশগ্রহণ করেন তাদের প্রাপ্তিটা আসলে কি, তারা কি নিয়ে আসেন আমাদের জন্য। কারণ আমরা যদি তারা কোনো একজন লেখকের বই অনুবাদ বিক্রি করতে পারতেন, তাহলে আমরা কিন্তু এসব মেলায় অংশগ্রহণের একটা সার্থকতা খুঁজে পাওয়া যেত। কিন্তু কোনো সার্থকতা আমরা দেখছি না, আমাদের প্রকাশকদের তৎপরতা নাই। আর লেখকরা তো এই তৎপরতার সঙ্গে যুক্ত থাকার প্রশ্নই আসে না। তিনি লেখা লিখবেন নাকি বই নিয়ে, প্রকাশ নিয়ে, অনুবাদ নিয়ে চিন্তা করবেন। সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, এক ঝাঁক অনুবাদক গোষ্ঠীর প্রয়োজন এবং প্রকাশকেরও তৎপরতার প্রয়োজন। আচ্ছা, একজন লেখক হিসেবে আপনি কি মনে করেন যে বইমেলাতে আন্তর্জাতিক বিভিন্ন ভাষার বই থাকা দরকার? যেহেতু 21শে বইমেলা শুরু হয়েছিল একটি লোকাল বইমেলা, এটা একেবারে দেশজ আমাদের চেতনার জায়গা থেকে বাংলাদেশের যেসব সৃজনশীল মানুষরা বই পুস্তক লেখেন, লেখকরা বই লেখেন, তাদের বইকে পাঠকের কাছে উপস্থাপন করার জন্য 21শে চেতনাকে ধারণ করে এই বইমেলা শুরু হয়েছিল। এখন দিনে দিনে এই বইমেলার পরিসর বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি এই বইমেলাটা আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত হওয়ার সময় এসেছে। এখন আমরা যখন বিশ্বের সঙ্গে মিলব, পড়শিদের সঙ্গে মিলব, আশপাশের রাষ্ট্রগুলোর সঙ্গে মিলব, সারা পৃথিবীর পাঠকদের সঙ্গে মিলব, তখনই হচ্ছে আমরা আসলে প্রকৃত সার্থকতা আমাদের আসবে আর কি। এখন শুধু আমাদের বই বিক্রি হবে এখানে, মুরাকামির বই বিক্রি হবে না, কিংবা ওরহান পামুকের বই বিক্রি হবে না, ব্যাপারটা তা না। সবাই আসুক, এই বইমেলা একটা আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত হোক। বাংলা বইয়ের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার বই বিক্রি হোক, তাতে কোনো সমস্যা দেখছি না। কারণ হচ্ছে আমরা যদি কুয়ায় আবদ্ধ থাকি, আসলে আমাদের মুক্তি ঘটবে না। আমাদেরকে একটু সাগরে যেতে হবে আর কি। সাগরে দেখলে আমরা বুঝতে পারবো প্রকৃতি কত বিশাল এবং মহাসমুদ্র কত বিশাল, জ্ঞানের দুনিয়া কত বিশাল। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি। আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।